আমি ডাক্তার বি এম আতিকুজ্জামান ফ্লোরিডার অরল্যান্ডো থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। মেডিকেল কলেজ অফ সেন্ট্রাল ফ্লোরিডা, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার একজন ফ্যাকাল্টি এবং কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে এবং সারা বিশ্বে 1 মিলিয়নেরও বেশি রোগী এতে আক্রান্ত হয়েছে এবং প্রায় 58,000-এরও বেশি রোগী মারা গিয়েছে। আপনারা এও জানেন যে বাংলাদেশে প্রায় 6,500 রোগী শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত 155 জন মৃত্যুবরণ করেছে। আজকে আমার সাথে যিনি অংশগ্রহণ করবেন তিনি আমাদের আমেরিকাতে একজন প্রসিদ্ধ পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। তিনি আমাদের সাথে আজকে অংশগ্রহণ করছেন। ডাক্তার তাজবিরুল ইসলাম, এমআরসিপি, এফআরসিপি। তিনি ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন। তিনি একই সাথে মেডিকেল ডিরেক্টর, ডিভিশন অফ পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি আর্নেট হসপিটাল, লাফায়েট, ইন্ডিয়ানাপোলিস। স্বাগত জানাচ্ছি ডাক্তার তাজবিরুল ইসলামকে। অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাজবির ভাই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সায়েন্টিফিক ফোরামে কোভিড ইনফেকশন সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তব্য তুলে ধরেছেন। একজন পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ারের স্পেশালিস্ট হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে আমরা বাংলাদেশে কোভিড ইনফেকশনের প্রেক্ষিতে তার গুরুত্বপূর্ণ মতামত শুনতে পারবো আজকে। বাংলাদেশে রোগটি এখন ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করছে এবং সেভাবে বাংলাদেশের চিকিৎসক সমাজ প্রস্তুত হচ্ছে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা সেই প্রেক্ষিতে কিছু বিষয় তুলে ধরতে চাই। প্রথমে যে জিনিসটি আমরা আলোচনা করব সেটি হলো কোভিড ইনফেকশনে এখন তো বাংলাদেশে চলে এসেছে এবং আস্তে আস্তে এটির প্রকোপ বাড়ছে। সেখানে আমাদের ক্রিটিক্যাল কেয়ারের পর্যাপ্ততা, ভেন্টিলেটর পর্যাপ্ততা একটি ব্যাপার। ডক্টর তাজবিরুল ইসলাম বাংলাদেশে নিয়মিত যান এবং ডাক্তারদের জন্য বিভিন্ন সেমিনার করেন এবং প্রশিক্ষণ করেন এবং বাংলাদেশের ক্রিটিক্যাল কেয়ার কিংবা তাদের যে অবস্থা সে সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে। আমরা তাজবির ভাইয়ের কাছ থেকে শুনতে চাই এ ব্যাপারে। ধন্যবাদ আতিক, থ্যাংক ইউ এগেইন ফর ইনভাইটিং মি। তো বাংলাদেশের প্রথম কোভিড কেসটা ধরা পড়ে হচ্ছে 8th of March, আর প্রথম মৃত্যুটা রেকর্ড করা হয় 18th of March। আজকে এই তারিখে, আজকের দিনে তুমি যেটা বললা 155 ডেথ অলরেডি এবং প্রায় হচ্ছে 5,500 ডায়াগনোসড। টেস্ট করা হয়েছে অলমোস্ট 55,000। তার মানে হচ্ছে পজিটিভ রেজাল্ট হচ্ছে প্রায় 10%, ওভার 10%, and death case fatality rate হচ্ছে 2.4% at the moment. তবে surely it is under reported. For the last week or so তারা 4,000-এর মতন টেস্ট করছে, only 4,000 মাত্র। 180 মিলিয়ন দেশে, 18 কোটি মানুষের দেশে মাত্র 4,000 করে টেস্ট করা খুবই অপ্রতুল আমি বলবো। তুমি যেটা করলাম আইসিইউর ব্যাপারে, বাংলাদেশের আইসিইউর প্রেক্ষাপটটা হচ্ছে এরকম, টোটাল আইসিইউ বেড হচ্ছে 1156। এর মধ্যে 80% হচ্ছে ঢাকা শহরে এবং 80% ওন বাই দ্য প্রাইভেট সেক্টর। এবং বাংলাদেশের ভেন্টিলেটরের সংখ্যা তারা বলে যে 600 থেকে 700 ম্যাক্সিমাম। এর মধ্যে অনেকে বলে আবার 1/3 কাজ করে না। তো খুবই ভয়াবহ অবস্থা আসলে। আর বাংলাদেশে ট্রেন্ড ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, তার মানে যাদের এমডি করা আছে ইন ক্রিটিক্যাল কেয়ার, সেটা হচ্ছে মাত্র 30 থেকে 35 জন। তার মানে বাকি যারা আছেন তাদের হ্যান্ডস অন আছে, তারা অনেকদিন ধরে হয়তো আইসিইউতে কাজ করেছে কিন্তু তাদের কোনো ইনস্টিটিউশনাল ডিগ্রি নাই। আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অনলি 30 থেকে 35%, 18 কোটি মানুষের জন্য। তো শিওরলি খুবই অপ্রতুল। এর সাথে আরো একটা জিনিস আমরা জানি যে সমস্ত রোগীরা, বিশেষ করে যে নরওয়েল হসপিটালের যে ডাটা আমরা দেখেছি নিউ ইয়র্কে, আমেরিকার 0.0 বলতে পারেন, যে তাদের সিস্টেমে যে সমস্ত রোগীরা যাদের মারাত্মক কোভিড ইনফেকশন হয়েছে, যারা ভেন্টিলেটরে ছিল, তাদের শতকরা 87% কিন্তু মৃত্যুবরণ করেছেন।
মানে সেই তুলনায় যে সমস্ত রোগীরা ভেন্টিলেটরে যান তাদের পরিণতি খুঁজে খুব একটা ভালো তা না। কিন্তু একটা বড় অংশের রোগী যারা যারা মারাত্মক আকার ধারণ করে কোভিড ইনফেকশন, আমরা জানি যে শতকরা 20 ভাগ রোগীর উপসর্গ হয় মারাত্মক এবং 5 ভাগ রোগীর খুবই মারাত্মক। তো এই সমস্ত রোগীদের পালমোনারি বা রেসপিরেটরি যে সিমটম গুলো, তাদের অক্সিজেনেশন কমে যাচ্ছে এবং তাদের অক্সিজেনের দরকার হচ্ছে। আমরা জানি যে সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা নেই, কিন্তু যারা বাংলাদেশের বিভিন্ন হসপিটালে যেখানে ভেন্টিলেটর নেই, এই সমস্ত রোগীদের কিছু কিছু জিনিস আমরা দেখছি ডাটাতে, যেমন পেশেন্টকে বিভিন্ন পজিশনে রেখে ট্রিটমেন্ট করা বা আর্লি অক্সিজেনেশন দেওয়া, এর সম্পর্কে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ, সত্যি। আমি যেটা বললাম, বাংলাদেশের প্রতি 4 লাখ মানুষের জন্য একটা ভেন্টিলেটর। সেই জন্য আমাদের আইসিইউ সাপোর্ট দেওয়াটা খুবই মুশকিল হবে বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যাতে পেশেন্ট আইসিইউতে না আসে। দ্যাটস দ্য বেস্ট উই ক্যান ডু। সেটার জন্য আমার মনে হয় কয়টা জিনিস করা উচিত। 1 নম্বর করা উচিত, প্রত্যেকটা হসপিটাল যারা এখন এক্সিস্টিংস, নট লাইক স্পেসিফিক হসপিটাল, যেগুলি আছে থানা লেভেল পর্যন্ত, প্রত্যেকটা হসপিটালকে কোভিড আর নন কোভিড ইউনিট করতে হবে, যাতে পেশেন্ট রাস্তায় ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে না যায় বা মারা না যায়। নাম্বার 2 হচ্ছে পেশেন্ট যেন মিথ্যা কথা না বলে। যখন পেশেন্ট যখন দেখলো প্রত্যেকটা হসপিটাল ওকে নিচ্ছে না কোভিড সন্দেহ করে, অন্যখানে যাই সে বলবে আমার পেটে ব্যথা হয়েছে বা অন্য কিছু একটা বলবে, একটু মিথ্যা কথা বলে হয়তো অ্যাডমিশন নেবে, দেন ইট উইল বি মোর ডেঞ্জারাস টু দ্য রেস্ট অফ দ্য পেশেন্ট। আমার মনে হয় ফার্স্ট থিং দে শুড ডু, কোভিড আর নন কোভিড প্রত্যেকটা পেশেন্টকে নেওয়া উচিত। হয়তো অনেক পেশেন্টকে তারা ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পারে। 1। 2 নম্বর হচ্ছে আমাদের পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই লাগবে। কারণ হচ্ছে এদের প্রথম এবং মারাত্মক সিমটমসটা হচ্ছে শ্বাসকষ্ট। এবং এখানে একটা জিনিস ইন্টারেস্টিং ফর কোভিড-19 পেশেন্ট, তাদের অনেক সময় হয় কি জ্বরের কথা বলে, কাশির কথা বলে, হয়তো বা ডায়রিয়ার কথা বলবে, কিন্তু শ্বাসকষ্টের কথা বলবে না। কিন্তু যদি আমরা অক্সিজেন মেপে দেখি, অক্সিজেন লেভেলটা অনেক লো থাকে। আমরা বলি হ্যাপি হাইপক্সিয়া আর সাইলেন্ট হাইপক্সিয়া। তো সেই জন্য আমাদের প্রচুর অক্সিজেন তো সাপ্লাই থাকতেই হবে থানা লেভেলে। নাম্বার 2, আমাদের পালস অক্সিমিটার মেশিনটা থাকতে হবে, যাতে আমরা অক্সিজেন লেভেলটা চেক করতে পারি। ইটস ভেরি সিম্পল একটা মেশিন, এটা পোর্টেবল মেশিন, ভেরি ছোট্ট ডিভাইস, একটা হচ্ছে সিগারেট লাইটার সাইজের হবে, ইচ্ছে বড় হবে না। সেটা একটা থাকা উচিত পর্যাপ্ত পরিমাণে, ইভেন ইন থানা লেভেল। নাম্বার 3 হচ্ছে আমাদের এদের খুব জ্বর হয়, মাথা ব্যথা হয়, বডি এক হয়, সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ প্যারাসিটামল দেওয়া উচিত, যাতে এটা আমরা ট্রিট করতে পারি। নাম্বার 4 হচ্ছে এদের মাঝে মধ্যে হয়তো বা খাওয়ার রুচি থাকে না, ডিহাইড্রেটেড থাকে, ডায়রিয়া থাকে, ভমিটিং থাকে, সেজন্য ওদের আইভি ফ্লুইড সাপ্লাই প্লেন্টি হওয়া উচিত। আর লাস্টলি অ্যান্টিবায়োটিক্স, কেন দে আর রিয়েলি হাই রিস্ক অফ গেটিং সেকেন্ডারি ইনফেকশন, সেজন্য অ্যান্টিবায়োটিক থাকা উচিত। যদি আমরা এটা এনশিওর করতে পারি, তাহলে হয়তো বা আমরা কিছুটা হলেও যারা আইসিইউতে যেত তাদেরকে আমরা প্রিভেন্ট করতে পারি। তারপর একটা কথা বলে রাখি, যে অলরেডি আইসিইউ পর্যায়ে চলে যায়, তাকে কিন্তু আইসিইউতে নিতেই হবে। হয় তাকে নিতে হবে, নাহলে বলতে হবে আপনাকে নিতে পারবো না, সরি, মানে ইউর ডাইং। তো সেই জন্য আমার মনে হয় এখানে প্রাথমিক চিকিৎসা যদি আমরা ভালো দিতে পারি, আইডেন্টিফাই যদি করতে পারি খুব কুইক, এবং প্রত্যেকটা হসপিটাল যদি পার্টিসিপেট করে ইন টেকিং দ্য কোভিড পেশেন্ট। কারণ হচ্ছে আমি একটা কথা বলে রাখি, 80% অফ দ্য হসপিটাল, আমাদের 5200 হসপিটাল টোটাল বাংলাদেশে, এর মধ্যে মাত্র 600টা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, বাকি সব প্রাইভেট। কারণ প্রাইভেট হসপিটাল থেকে আমাদেরকে প্রাইভেট হসপিটালের সাথে গভর্নমেন্টের একটা কোলাবোরেশনে যেতেই হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাজির ভাই, যে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রথম যে কথাটা বলেছেন সেটা হলো যে আমাদের রোগের খুব দ্রুত ডায়াগনোসিস হওয়া দরকার উপসর্গ হওয়ার সাথে সাথে। আর একটা কথা যেটা বলেছেন যে যতটা পারা যায় এদের রোগটা যাতে খুব মারাত্মক না হয়, যাতে এদের ভেন্টিলেটর না লাগে, কারণ আমাদের ভেন্টিলেটর কমতি আছে এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমাদের সব জায়গায় নেই। আরো একটা জিনিস আপনি খুব দরকারি যেটা বলেছেন, যে বাংলাদেশে অধিকাংশ আইসিইউ ফ্যাসিলিটি হলো প্রাইভেট ফ্যাসিলিটি, সরকারি হসপিটাল না। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে সরকারি এবং বেসরকারি লেভেলে একটি খুব কুইক একটা কোলাবোরেশন করা, এটা একটা সামঞ্জস্যতা বজায় রাখা। তো এটা কিন্তু এই কোলাবোরেশনটা আমি যেটা বুঝতে পারছি এটা খুব দরকার এই মুহূর্তে।
কারণ এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি যে এইরকম পর্যায় থেকে এটা এমন একটা পর্যায়ে চলে যায় যে নিউ ইয়র্কে এত ভেন্টিলেটর, এত হসপিটাল, তারপরেও তারা অনেক রোগীকে ভেন্টিলেটর দিতে পারেনি, অনেকে মারা গেছে। আরো একটা কথা যেটা বলেছেন যে এই সমস্ত রোগীদের হ্যাপি হাইপক্সেমিয়া যেটা থাকে, যে বুঝতে পারে না কিন্তু তাদের রক্তের অক্সিজেনের পরিমাণ কমে যায়, এবং পালস অক্স, ছোট হসপিটালে পালস অক্স ব্যবহার করা। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আপনি বলেছেন, যেটা নীতি নির্ধারকদের জন্য দরকারি, সেটা হলো যে প্রতিটি হসপিটালকে, হ্যাঁ কিছু তো কোভিড হসপিটাল আছেই, কিন্তু সব হসপিটালকেই কোভিড নন কোভিড ইউনিট করে ফেলা, যে একটা এন্ট্রি এবং সেই এন্ট্রি দিয়ে ঢোকার সাথে সাথে হিস্ট্রির উপরে ডিপেন্ড করে, টেম্পারেচার নিয়ে, উপসর্গ ডিপেন্ড করে কিছু রোগী কোভিডে যাবে, কিছু রোগী নন কোভিডে থাকবে, কিংবা কিছু রোগী আন্ডার ইনভেস্টিগেশন থাকবে। এটা করে আমার মনে হয় যে এই রোগীগুলো, আপনি যেটা বললেন যে আসলে বাংলাদেশে এমনও হচ্ছে যে অনেক রোগী তাদের কোভিড ইনফেকশন হয়নি কিন্তু তারা প্রকৃত চিকিৎসা পাচ্ছেন না, কারণ তারা একটা দোটানার মধ্যে পড়ে যাচ্ছেন। এটি খুবই একটা দরকারি কথা আপনি বলেছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আমি আরেকটা প্রশ্ন যেটা আপনাকে করতে চাই, যে এই যে কোভিড ইনফেকশন হচ্ছে, আমরা এটা সিভিয়ারিটি নিউ ইয়র্কে দেখেছি, আমেরিকার বিভিন্ন জায়গায় দেখছি, এবং আমরা দেখছি যে একটা উপায় আমরা এটাকে খুব ভালোভাবে দমন করতে পারছি, যেটা হলো আমরা স্টে হোম, যেটা বাসায় থাকছি, আমরা সোশ্যাল আইসোলেশন করছি, এবং আমরা প্রচুর টেস্ট করছি, ডিটেক্ট করছি। এই রোগের, মানে এত মারাত্মক একটা রোগ, এই রোগের ভবিষ্যৎ কি বাংলাদেশে? আচ্ছা, আমরা যদি দেখি পুরা পৃথিবীটা, প্রথমে আমরা এন্ড অফ নভেম্বর বা ডিসেম্বরে প্রথম এটা চায়নাতে উহানে শুরু হলো, এবং প্রথম ডেথ রিপোর্টেড হলো হচ্ছে 11th of January ইন চায়না, প্রথম ডেথ। আজকে হচ্ছে আমরা এপ্রিলের শেষের দিকে, আমরা বলছি এখন ডেথ হচ্ছে প্রায় ওভার 200,000 ওয়ার্ল্ডে। আজকে আমেরিকাতে প্রথম ডেথ রেকর্ড করা হয় ফেব্রুয়ারি 26। আজকে আমরা বলছি আমেরিকাতে ডেথ হচ্ছে 58,000। আজকে নিউ ইয়র্কে আমরা বলছি প্রথম ডেথ রেকর্ড করা হয় 14th of March, জাস্ট 6 সপ্তাহের মধ্যে এখন বলছি আমরা প্রায় 17,000 18,000 ডেথ। তার মানে কি হারে বেড়েছে। এই পিকচারটা যে বাংলাদেশে হবে না, এটা কোনো না ভাবার কোনো কারণ নাই, বাংলাদেশে একই পিকচার হতে পারে। তো সেক্ষেত্রে আজকে মনে হচ্ছে 155 ডেথ এমন কিছু না, কিন্তু আমাদের আসলে অনেক ডেথ কিন্তু আন্ডার রিপোর্টেড, হয়তো আমরা ডায়াগনোসিস করতে পারছি না। যেমন সেদিন আজকে একটা খবর আসলো, গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা প্রায় 7 জনকে 60 ওয়ার্কারকে টেস্ট করলো, তারা সবাই পজিটিভ হলো করোনা ভাইরাস। তার মানে কি অবস্থায় করোনা ভাইরাসটা আছে। তো আমার মনে হয় বাংলাদেশের কেয়ার, যদি আজকে এই যে 5% বা 20% বলি, 80% ভালো, 20% হসপিটাল বা 5% ক্রিটিক্যাল লাগে, এটা কিন্তু আমরা বলছি বেসড অন ডেটা ইন চায়না আর ইটালি আর হচ্ছে ইউএসএ, যাদের হেলথ কেয়ার সিস্টেম মাচ বেটার দেন বাংলাদেশ। বাংলাদেশের কিন্তু এই নাম্বারটা আরো ওয়ার্স হবে, নাম্বার 1। কেন আমাদের হেলথ কেয়ার সিস্টেম বলেন, প্রাইমারি কেয়ার লেভেল সার্ভিস বলেন, বা ইমিউনাইজেশন বলেন, নিউট্রিশন স্ট্যাটাস বলেন, খুব বেশ খারাপ। আরেকটা জিনিস হচ্ছে, দুই নম্বর জিনিস যেটা খুব কাজ করে এখানে বাংলাদেশিদের, সেটা হচ্ছে বাংলাদেশের যে আমরা বেসিক যেটা জিনিস, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং বা মাস্ক, আমরা কিন্তু অতটা অ্যাপ্লাই করতে পারছি না, তাই যে সেজন্য রোগ ছড়ানোর সম্ভাবনা খুব বেশি থাকবে বাংলাদেশে। তো আমরা যে ডেটাটা ইউজ করছি ওয়েস্টার্ন কান্ট্রি, হয়তো বা এই ডেটাটা নট অ্যাপ্লিকেবল ফর বাংলাদেশ, নাম্বার 1। ইফ ইউ লুক এট দ্য সিম্পল ডেটা নাও, যেটা আমরা এই ডেটাটা এখন পাচ্ছি, আমরা এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে বলছি মোস্টলি যাদের বয়স 65-70 তাদেরই হচ্ছে বেশি, কিন্তু বাংলাদেশে কিন্তু ডেটা পুরো উল্টা। বাংলাদেশে বলছে এখন যা পাওয়া গেছে 20 থেকে 40 ইয়ার্স ওল্ড তারাই বেশি এফেক্টেড হচ্ছে, 45% অফ দ্য কেস। তো ডেটাটা কত মানে অপোজিট দেন ওয়েস্টার্ন কান্ট্রি। সেই জন্য আমাদের ওই হসপিটাল অ্যাডমিশন রেট বা কেস ফ্যাটালিটি রেট উইল বি ভেরি ডিফারেন্ট দেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আপনি একটা খুব চমৎকার তথ্য এবং উপাত্ত দিলেন। এবং আরো একটা জিনিস যেটা আজকে আমি দেখলাম, যে বাংলাদেশে কিছু কিছু মানে স্বাভাবিক যে উপসর্গ, সেগুলো অনেকটা হচ্ছে না। অনেক তরুণ রোগীদের এটা হচ্ছে, যেটা স্ট্রাইকিং। এবং আপনি যেটা বললেন যে আন্ডারলাইং মেডিকেল কন্ডিশন এবং ওভারঅল নিউট্রিশনাল স্ট্যাটাস, এটা তো রয়েছে।
তার সাথে আরেকটা জিনিস যে অস্বাভাবিক কিছু উপসর্গ আমরা দেখছি, যেমন ধরেন 20% পেশেন্টের কেবল ডায়রিয়া, যেটা ওখানে আরো একটু বেশি হচ্ছে, এবং কিছু কিছু স্কিন ম্যানিফেস্টেশন আমরা দেখছি তাদের হচ্ছে, এবং ভ্যাসকুলাইটিস, এবং ভ্যাসকুলাইটিস থেকে অনেকের নট অনলি ছোট ছোট ব্লাড ভেসেলে না, অনেকের স্ট্রোক হচ্ছে, এবং তারা বলছে যে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড কিংবা ভ্যাসকুলাইটিস থেকে এটা হচ্ছে। অনেকের আর্লি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, যেটা খুব স্বাভাবিকভাবে আমরা এখানে দেখছি না। আমরা জানি যে যখন কোনো মহামারী হয় তখন শুধু ভাইরাসের বা ব্যাকটেরিয়ার উপরে না, যাদের উপরে হচ্ছে, যে পপুলেশনের উপর হচ্ছে, সেটার উপরেও ডিপেন্ড করে, এবং এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং আপনার কথা থেকে এটা পুরোপুরি পরিষ্কার যে বাংলাদেশের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং যদিও খুব ডিফিকাল্ট, কিন্তু এটা করা দরকার, এবং এটা করে বলতে পারেন যে আমরা পশ্চিমা বিশ্বে নিজেদেরকে সেভ করছি। বাংলাদেশে আমরা দেখেছি অন্যান্য দেশের তুলনায় চিকিৎসকদের কোভিড ইনফেকশন বেশি হচ্ছে, যদি সারা বিশ্বের ডাটা দেখি, চায়না কিংবা আমেরিকাতে। আপনি কি মনে করেন এর কারণ কি? আমরা যদি সারা বিশ্বতে দেখি, আমি আমেরিকার কথা যদি বলি, প্রায় 10,000 থেকে 11,000 হেলথ কেয়ার ওয়ার্কার কিন্তু এফেক্টেড হয়েছে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ফিমেল, ওভার 75% ফিমেল। কিন্তু আমরা যদি কোভিড-19 ডিজিজটাকে দেখি, আসলে বেশি হচ্ছে কিন্তু ছেলেদের। শুধু হেলথ কেয়ার ওয়ার্কারদের দেখছি মেয়েদের হচ্ছে, কারণ নার্সের সংখ্যা ইউএসএ তে বেশি হচ্ছে মেয়েরা। কিন্তু ডেথ কিন্তু খুব কম, মাত্র 30 ডেথ, খুবই কম ডেথ, 30 ডেথ। বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলি, বাংলাদেশে প্রায় মাত্র 86,000 ফিজিশিয়ান এন্ড 56,000 নার্স নিয়ে কাজ করছে আমরা 18 কোটি মানুষের জন্য। এবং এখানে সোফার বলছে প্রায় 300 জনের মতন হেলথ কেয়ার ওয়ার্কার এফেক্টেড হয়ে গেছে, এর মধ্যে 2 জন মনে মারাও গেছে, ডাক্তার। তো কারণ হচ্ছে বলছে যে 25% of the physician and nurse তারা অ্যাক্টিভলি কনফার্ম কোভিড পেশেন্ট দেখছে উইদাউট এনি পিপিই, নো পিপিই দেয়ার, 25%। আর যারা হচ্ছে অ্যান্সিলারি ওয়ার্কার, যেমন নার্সিং এইড বা ওয়ার্ড বয়, তারা প্রায় 60% কাজ করছে কোভিড পেশেন্টকে নিয়ে উইদাউট এনি পিপিই, কিন্তু তারাও তো আসলে রোগ ছড়াই দিচ্ছে। এই যে আজকে ওয়ার্ড বয় বলেন, বা যে ফুড ডেলিভারি করছে, যে হচ্ছে ক্লিনার, তারা পড়ছে না 60%, তারাও তো রোগটা নিয়ে হেলথ কেয়ার ওয়ার্কারকে ছড়াই দিচ্ছে। তো ভয়াবহ অবস্থা আসলে, যে বাংলাদেশে এই প্রোটেকশনটা নাই। এই ইনফেকশনটা একটা ইন্টারেস্টিং হচ্ছে, এটা কিন্তু স্কিন দিয়ে ঢুকে না, এটা ঢুকে হচ্ছে এটার মুখ, নাক বা চোখ দিয়ে। আমরা শুধু একটা গাউন পরে ফেললাম, বললাম আমি প্রোটেক্টেড, তা না, কিন্তু আসলে মাস্ক অ্যান্ড গগলস বা ফেস শিল্ড ইজ সো ইম্পর্টেন্ট, অ্যান্ড সাথে সাথে হ্যান্ড ওয়াশের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। And বাংলাদেশের হসপিটালগুলি, আতিক তুমি জানো, তুমি কাজ করে আসছো, আমিও কাজ করে আসছি, এত ক্রাউডেড, 6 ফিট ডিস্টেন্স কেন, 1 ফিট ডিস্টেন্সও মেনটেন করা যায় না ওখানে হসপিটালগুলিতে। আর নাম্বার 2, বাংলাদেশে ইটস এ কালচারাল থিং, কফ এটিকেটটা অত মানে না, কিন্তু কেউ কিন্তু ঢেকে কফ কাশে না। তারপর হচ্ছে হঠাৎ মুখের উপর কাশি দিয়ে দিচ্ছে, থুতু ফেলি আমরা খুব বেশি, পানির পিক ফেলে দিই, সেখান থেকে কিন্তু জার্ম ছড়াচ্ছে। তো হেলথ কেয়ার ওয়ার্কার কিন্তু সাংঘাতিক অ্যাট রিস্ক, এবং সেটা প্রপার ওদেরকে বাঁচাতে হবে। এই মাত্র 86,000 ডাক্তার বা 56,000 নার্সকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, ওদেরকে কিন্তু অসুস্থ হলে চলবে না, তাহলে কিন্তু বাংলাদেশ হেলথ সিস্টেম কলাপস করবে। ওদেরকে বাঁচাতে হবে, ওদেরকে ভালো রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো পর্যাপ্ত পিপিই ইনক্লুডিং মাস্ক অ্যান্ড ফেস শিল্ড আর গগলস যেন হেলথ কেয়ার ওয়ার্কাররা পায়। খুবই দরকারি কথা বলেছেন তাজির ভাই। পার ক্যাপিটা ডাক্তার কিংবা নার্সের পরিমাণ এত কম, এবং সেই ক্ষেত্রে এই ডাক্তার কিংবা নার্সদেরকে বাস্তব পরিস্থিতি চিন্তা করে আমরা যদি তাদেরকে প্রতিরক্ষা দিতে না পারি, এটা আমাদের জন্য হবে, বাংলাদেশের জন্য হবে একটা ভয়াবহ বিপর্যয়। এবং যে কথাগুলো বললেন খুবই দরকারি, এবং আশা করি যে সেগুলো আমরা মেনে চলবো। আমরা জানি যে এই রোগের কোনো ভ্যাকসিন এখন আমরা আবিষ্কার করতে পারিনি, অনেকগুলো এক্সপেরিমেন্টাল মেডিসিন আমরা ট্রাই করছি এবং করে যাচ্ছি, কোনোটাতেই তেমন কোনো সুফল বয়ে আনেনি। এবং আমরা এও জানি যে যারা ভেন্টিলেটরে আছে, উইথ ম্যাক্সিমাম ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম এবং অ্যাডিকুয়েট স্টাফিং, আমরা প্রায় 87% রোগীকে হারাচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে পিপিই পর্যাপ্ত
সাপ্লাই করা। আরেকটা জিনিস যেটা আমি দেখেছি বাংলাদেশে, যে আমাদের এখানে যেটা ইউনিভার্সাল প্রিকশন থেকে শুরু করে রেসপিরেটরি আইসোলেশন বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা আমরা আমাদের এখানে ট্রেনিং এর শুরুতেই আমরা শিখে নিই এবং সেটা আমরা সব ক্ষেত্রে প্রয়োগ করি, যেটা করোনা ইনফেকশনের ক্ষেত্রে আরো বেশি দরকার। আমি আশা করব যে সেই জিনিসটি দিকে সবাই মনোযোগ দিবেন। আসলে আজকের এই আলোচনা থেকে তাজির ভাই খুবই সহজে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আমাদেরকে দিলেন, যে এরকম সিচুয়েশনে আমাদের কি করা দরকার। আমার মনে হয় এই মুহূর্তে সবাইকে যেটা করছেন, সোশ্যাল আইসোলেশনটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা দরকার, যেটা বাংলাদেশের প্রেক্ষিতে খুবই ডিফিকাল্ট, কিন্তু আমাদেরকে করতে হবে। আর একটা জিনিস যেটা, সেটা হলো যে পিপি ব্যবহার করা এবং সব জায়গায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা করা, যেটা খুব দরকার। আমার মনে হয় সময় এসেছে এই জিনিসগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়ার। তাজভির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আপনি যদি এর বাইরে আর কিছু বলতে চান, আমি আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আতিক, তুমি আমার একদম ছোট ভাইয়ের মতন। খুব ভালো লাগলো তোমাকে দেখে এবং তোমার সাথে কথা বলে। তুমি ফ্লোরিডাতে, আমি ইন্ডিয়ানাতে। ভালো লাগলো, চেহারাটা দেখতে পারলাম। আমরা কথা বলি অনেক সময়, প্রায় ফোনে কথা বলি আমরা। তো আমি একটা কথাই বলবো, যদিও আমরা আমেরিকাতে আছি, বাংলাদেশের জন্য কিন্তু মনটা পড়ে থাকে আসলে। প্রতি বছর তুমি যেটা বলো, তুমিও যাও আমিও যাই, প্রচুর কাজ করার চেষ্টা করি এবং আমি প্রতিদিন সবার সাথে কথা বলি। তা আমি চাই বাংলাদেশ যেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেভ করে এবার, কিন্তু আমাদের লেসনটা লার্ন করতে হবে। আমাদেরকে চোখটা খুলে দিল যে আমরা কত আনপ্রিপেয়ার্ড, আমাদের কত কাজ করতে হবে। এই যে আমরা 2041 সালে ভিশনটা বলা হচ্ছে যে 2041 সালে আমরা ডেভেলপ কান্ট্রি হয়ে যাব, আমাদের তো সেটা প্রস্তুতি নাই আসলে। অ্যাটলিস্ট হেলথ সেক্টরে, আমি হেলথ সেক্টর নিয়ে বলছি। আমরা 5 বছর মেয়াদি কি হবে, 10 বছরে কি অ্যাচিভ করব, 15 বছর এবং 20 বছর, 20 বছর পর কিন্তু আমরা ডেভেলপ কান্ট্রি হওয়ার কথা। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমাদের আই ওপেন হয়ে গেল, ইজ আই ওপেনার। উই নিড টু লার্ন। আমাদের কিন্তু ডেঙ্গু হলো গত বছর, আমরা কিচ্ছু করি না, উই ডিডন্ট লার্ন এনিথিং ফ্রম ডেঙ্গু। আমরা এবার হোপফুলি লার্ন করব এন্ড উইল গো ফরওয়ার্ড। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ তাজবির ভাই। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে রক্ষা করুন এই মহামারীর হাত থেকে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আমরা ভবিষ্যতে আরো কিছু কোভিড রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে আসব। আমরা আপনাদের পাশে আছি। সবাইকে অনেক ধন্যবাদ।